দেখো, বর্ধমান শহর লাগোয়া খাগড়াগড় একেবারে বর্ধমান শহরের প্রান্তে বলা যেতে পারে। এবং 2014 সালের 2রা অক্টোবর মহাষ্টমীর দিন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন দুপুর 12:30টার সময় সেখানে একটা বিস্ফোরণ হয়। এবং প্রথমে মনে করা হয়েছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এবং তারপরে আমরা দেখি সেখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে রক্ত। তারপরেই জানা যায় যে বিশাল জঙ্গি গোষ্ঠী সেখানে ডেরা বেঁধেছিল, এবং তারপরে সেই জঙ্গি গোষ্ঠীর জাল শিমুলিয়া হয়ে মুর্শিদাবাদ, মালদা, অসম, বাংলাদেশের সঙ্গে তার বিস্তৃত যোগ ধরা পড়ে। প্রচুর অস্ত্র বিস্ফোরক তাদের কাছ থেকে উদ্ধার হয়, এবং খাগড়াগড় তার পাশেই হচ্ছে যে বাবুরবাগ এবং তার আশপাশের এলাকা থেকে প্রচুর অস্ত্র, জঙ্গি কার্যকলাপ, বিভিন্ন তথ্য পাওয়া যায়। এবং বর্ধমান যে একবারে খাগড়াগড় যে জঙ্গিদের একেবারে ডেরা হয়ে দাঁড়িয়েছে তা কিন্তু উদ্বিগ্ন হয়ে উঠেছিল কেন্দ্রীয় সংস্থাও। এবং প্রথমে বলা যায় যে এনএসজি থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করেছে, এবং এনআইএ এ রাজ্যের প্রথম যে মামলা শুরু যে তদন্তভার হাতে নেয় সেটাই ছিল এই বর্ধমান বিস্ফোরণ কাণ্ড বা খাগড়াগড় কাণ্ড। তারপরেও আবারও তার 2 কিলোমিটার দূরে নবাবহাটে এই রেনেসা উপনগরীর এই যে আবাসন, সেখান থেকে সাজ্জাদ গোষ্ঠীর কাশ্মীরের জঙ্গি সংগঠন তাদের যে যোগ সেখান থেকে পাওয়া যাচ্ছে। এইটাই শরদিন্দু, যেটা সোমরাজ বললেন যে এই হামিমকে পরীক্ষা দিতে হতো সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে, এবং এই যে যুবক হামিম মণ্ডল এই জঙ্গি বারবার পরীক্ষা দিত কেন সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে। সাজ্জাদ ভাট গোষ্ঠীর কাছে পরীক্ষা দিতে হতো যে সে সন্ত্রাসবাদ করতে পারে, সে সন্ত্রাসবাদের কাজকর্ম করতে পারে, সে জঙ্গি কাজকর্ম করতে পারে। এ দেখুন হামিমকে দেখাচ্ছি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। কাশ্মীরের সাজ্জাদ গোষ্ঠী অভিযোগ মুখ্যমন্ত্রীর লোকেশন জঙ্গিদের দিত। এই যে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন হোয়াটসঅ্যাপ, খুব গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের তথ্য চলে এসেছে এসটিএফ এর সামনে। খবর দেওয়াই হামিমের কাজ ছিল। জঙ্গি নিশানায় কি তাহলে মুখ্যমন্ত্রী ছিলেন? খবর দেওয়াই হামিমের কাজ ছিল। আরো একটি প্রেজেন্টেশন দেখুন, পুলওয়ামা জঙ্গি হামলায় সাজ্জাদ গোষ্ঠীর যোগ। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের স্লিপার সেল সাজ্জাদ ভাট গোষ্ঠী। জৈশ-ই মোহাম্মদের সাজ্জাদ ভাট গোষ্ঠী হচ্ছে স্লিপার সেল। দক্ষিণ কাশ্মীরের জঙ্গিদের, জৈশ জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়, এরকমটাই খবর। 2019-এ পুলওয়ামায় জঙ্গি হামলায় যোগ সাজ্জাদ ভাট গোষ্ঠীর, এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গি সাজ্জাদ আহমেদ ভাট এনকাউন্টারে নিহত হয়। তারপরেই গঠিত হয় এই সাজ্জাদ ভাট গোষ্ঠী। এই সাজ্জাদ ভাট গোষ্ঠীর পরে এখনো সক্রিয় এই সাজ্জাদ ভাট গোষ্ঠী, এবং তার কাছেই পরীক্ষা দিতে হতো নাকি, তাদের কাছে নাকি পরীক্ষা দিতে এই হামিম মণ্ডলকে। এবং পরীক্ষা দেওয়ার জন্যই সে যে সন্ত্রাসবাদী কাজকর্ম করতে পারে, জঙ্গি কাজকর্ম করতে পারে, তার প্রমাণ দেওয়াতেই এই হামিম মণ্ডল ছিল মরিয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কি বললেন দেখুন। ইটস এ ভেরি সেনসিটিভ ইস্যু। এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে। আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। আওয়ার উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি না। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। ওদের এখনও অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলে দেবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। জানা বোঝা এখনো বাকি রয়েছে। এই হামিম মণ্ডল সম্পর্কে সিসি ক্যামেরার ছবিতেই দেখা যাচ্ছে, ধরা পড়েছে যে এসটিএফ এটিএস তারা গ্রেফতার করে এই জঙ্গিকে। তখন কাস্টাড করছে জিমে এই হামিম মণ্ডল। আর হামিম মণ্ডল কোথায় থাকতো? রেনেসা উপনগরী, নবাবহাট। উল্লাস মোড় থেকে আরো কিছুটা দূরে পরের মোড় হচ্ছে নবাবহাট। সেই নবাবহাটে একটা বিরাট আবাসন করে দিলেন প্রমোটাররা, কিন্তু সেখানে যারা বাস করছেন তাদের নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বারবার রেনেসা হাউজিং এ সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই হামিম সে যাতায়াত করছে। বিলাসবহুল টাউনশিপ, সেই বিলাসবহুল টাউনশিপে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটেছে। টাউনশিপে নিরাপত্তা নিয়ে আগেই বহু অভিযোগ। নিরাপত্তার ফাঁক জেনেই কি জঙ্গিদের ডেরা তৈরি?
আর এইখানেই এই রেনেসা উপনগরীতেই ভাড়া নিয়েছিল একটি ফ্ল্যাট এই হামিম মণ্ডল। জেনে বুঝেই কি যে এখানে নিরাপত্তার অভাব আছে, অভিযোগ আছে নিরাপত্তা নিয়ে। যারা আবাসন তৈরি করেছেন তারা নিরাপত্তার বন্দোবস্ত ঠিকঠাক করেননি কি? শরদিন্দুর কাছে চলে যাব, সরাসরি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, কি অভিযোগ এখানকার বাসিন্দাদের? কেন যারা আবাসন তৈরি করেছেন, বিরাট আবাসন তৈরি করে কি লাপাতা তারা? দেখো, সেই প্রশ্নই বারবার উঠছে। বাসিন্দারা বলছেন যে এত বড় আবাসন, এখানে পুলিশ কর্তা থেকে জেলা প্রশাসনের আধিকারিক, বিভিন্ন ডাক্তার সকলেই থাকেন। আচ্ছা। এবং এখানে 24 ঘন্টা অবাধ যাতায়াত করা যায়। আচ্ছা। অবাধ যাতায়াত, রাত দিন যখন ইচ্ছা ঢোকা যায়। এবং আমরাও দেখলাম যে এই যে 3 নম্বর রাস্তা দিয়ে এই আবাসনে আসা যায়, সেখানে একটা চেকপোস্ট রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, কিন্তু সেখানে 4 চাকা 2 চাকা যাতায়াত করছে, কাউকে কোনো তার মানে ওই আবাসনের ভেতরে কারা ঢুকছে তাদের নাম লেখা থাকতো না, কোথায় যাবেন সেই সব প্রশ্ন কেউ করতো না। একেবারেই সেই প্রশ্নের কোনো ব্যাপার নেই। এটাই বাসিন্দারা বলছেন যে বারবার চুরির ঘটনা ঘটছে, ডাকাতি হচ্ছে, গুলি চলেছে, তারপরেও কোনো রকম হেলদোল এই কর্তৃপক্ষের মধ্যে দেখা যায়নি। তারা বারংবার দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। যখন তখন যে ইচ্ছা যে কোনো জিনিস নিয়ে কিন্তু এই ভেতরে ঢুকে পড়তে পারে। ফলে এই জায়গাকে যে হামিম বেছে নেবে এটাই স্বাভাবিক ছিল। পাশেই জাতীয় সড়ক, কোনো কিছু গন্ধ পেলে সে কিন্তু দ্রুততার সঙ্গে দুর্গাপুর, আসানসোল বা ঝাড়খণ্ড, বিহার চলে যেতে পারত। কাছেই কলকাতা, যে কোনো কাজ করে ফিরে আসা যেত। আর জঙ্গি গোষ্ঠীর কাজ করতে গেলে, তাদের পরীক্ষা দিতে গেলে তো শারীরিক কসরত করতে হবে। তাই একেবারে ফ্ল্যাটের পাশেই যদি জিম থাকে তাহলে তো সোনায় সোহাগা। তাহলে জিমও করতো, শারীরিক কসরত হতো, আবার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য প্রমাণও দেওয়া হতো। আবার পরিকল্পনা করে সব জেনে বুঝে তারপরে ভাড়া নিয়েছে এই রেনেসা উপনগরীতে। কারণ এখানে আবাসনে বারবার অভিযোগ নিরাপত্তার, কোনো রেজিস্ট্রি খাতা নেই, অর্থাৎ কোনো জায়গায় কোনো নাম লিখতে হয় না, কে ঢুকছে কে বেরোচ্ছে, কোন ফ্ল্যাটে যাচ্ছে, কোনো তথ্যের ব্যাপারই নেই, জিজ্ঞাসাবাদের ব্যাপারই নেই। আর পাশেই জিম, সেই জিম টিম দেখে তারপরে আর ভাড়া নিয়েছিল কার মাধ্যমে? কারণ হামিম মণ্ডলের ফ্ল্যাটের যে মালিক তিনি থাকেন দিল্লিতে। এখানে একজন মুদিখানার দোকানের মালিক, তিনি ফ্ল্যাট ভাড়া খুঁজে দিয়েছিলেন এই হামিম মণ্ডলকে, অর্থাৎ দালালির কাজ করতেন তিনি কি বলছেন দেখুন। এই যে জঙ্গি ধরা পড়ে, এদেরকেও আপনি দেখে দিয়েছিলেন। যিনি ধরা পড়েছেন ওনাকে তো আমি ভাড়া দিইনি, ওনার বাবাকে ভাড়া দিয়েছি। যিনাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, ওনার সঙ্গে এগ্রিমেন্ট হয়নি, ওনার বাবার সঙ্গে হয়েছে এগ্রিমেন্টটা। আর এক কাকা এখানে থাকেন, সেই কাকার সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপে বাটে তার ওঠা বসা, সেই সোর্সে তো কাকা বলেছিল যে আমার ভাই থাকবে, আমি ভাড়া দিলাম। কি করতো বলতো বাবা, কি বলে? আমার ভাইয়ের কাছ থেকে যেটা শুনেছিলাম যে উনি একটা প্রাইভেট এতে কাজ করেন, কোম্পানি। আচ্ছা, কত টাকা ভাড়া? অ্যাপ্রক্স দেখে বলতে 11-12 হাজারের মধ্যেই, এর বেশি না। এই যে একটা মেহেদা, হ্যাঁ, যার বাড়ি, তার তিনি কোথায় থাকেন? দিল্লিতে থাকেন। দিল্লিতে? হ্যাঁ, ওনার ভাই থাকেন বর্ধমান। আচ্ছা, ওনার সঙ্গে আমার পরিচয়। এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টস এগ্রিমেন্ট হয় আর একটা পুলিশ ভেরিফিকেশন হয়, সেটা মালিক পক্ষরা করে নেয়। তো ওনাকে দিল্লি থেকে এসেছিলেন? সেটা আমি আর বলতে পারবো না। কতদিন হলো এখানে ছিল? এপ্রিল, মে, জুন, জুলাই, মে মাসে এসছেন। আমার একটা গ্রসারি শপ আছে। আচ্ছা, সেই সূত্রেই আপনাকে অনেকে বলে দেখে দিতেন? সবাই নয়, যেগুলো আছে আমাদের কাছে সেগুলো করে দিই। এতে কি আপনাদের কমিশন কিছু থাকে? কমিশন পার্মানেন্টলি থাকে না, 1000-2000 যেটা হয় সেটাই। আপনি ভাড়া দেখে দিচ্ছেন, একটা দায় তো আপনার উপর আসছে। অবশ্যই দায় থেকে যায় আমাদের একদম। এবারে আমরা জাস্ট মালিক পক্ষের সঙ্গে মিলিয়ে দিই। না, আমার সঙ্গে কোথায় সেটা থাকতো না, এখানে কোথায় থাকতো? তো কলকাতায় থাকতো। এই দালালরা তো মালিককে ভাড়া খুঁজে দেন। আর বারবার এই রেনেসা আবাসনে নিরাপত্তা নিয়ে অভিযোগ উঠেছে, যেটা বারবার বলছিলাম। এবং এই নিরাপত্তা নিয়ে একটা বড় আবাসন, সেখানে কে ঢুকছে কে বেরোচ্ছে কোনো তথ্য থাকছে না, অদ্ভুত ব্যাপার। আর সেই সুযোগ পরিষ্কার নিয়েছে, বোঝাই যাচ্ছে এই হামিম মণ্ডল আর জিমে কাসরাত। বাসিন্দারা কি বলছেন দেখুন। 2024-এ রেনেসা হাউজিং এ গুলি চলল দেখুন গাড়িতে, আর রেনেসা হাউজিং এ চুরি হচ্ছে দেখুন 2025-এ। তারপরেও
কোনো রকম ভাবে সক্রিয় হলো না আবাসন কর্তৃপক্ষ? নাকি আবাসন কর্তৃপক্ষ বলে কেউ নেই? ওখানে পুলিশের অফিসাররা থাকেন, ডাক্তাররা থাকেন, তাদের নিরাপত্তা কোথায়? আপনি যেখানে আছেন তার ঠিক ওপরতলায় সেখানে জঙ্গি ধরা পড়েছে, হামিম মণ্ডল। কতজন ছিল তারা? আমি যা জানতাম বাবা মা আর ওই ছেলেটাকে নিয়ে আরো দুজন আর কি, 2 ভাই আর এক বোন ছিল। হ্যাঁ, পুরো পরিবার পরিবার হিসেবেই জানতাম। কথাবার্তা বলতো কিনা? না না, আমরা কোনোদিন সারাদিনই ওর মায়ের সঙ্গে আর টুকটাক কথা বলেছি, আর কারোর সঙ্গে কোনোদিন কথা- বাড়ি কোথায় বলতো ওদের? আমি শুনেছিলাম কুসুমগ্রাম, আর কিছু মন্তেশ্বর কুসুমগ্রাম। তাও মন্তেশ্বর কুসুমগ্রাম তাও কিনা জানি না, শুধু শুনেছিলাম কুসুমগ্রাম। নিজেকে কতটা ভয় লাগছে? দেখুন, আমার ভয়ের কিছু নেই, কারণ একটা কিছু হতো, আমার ভয় কিছু নেই। এটা প্রশাসনকে আরো তৎপর হতে হবে। কতদিন ছিল এখানে? ভোটের রেজাল্ট বেরোনোর পরই বোধহয় এসেছিল। ভোটের পর এসেছিল। আপনারা কতদিন আছেন? আপনি? আমি 17 সাল থেকে আছি। এখানে আগে চুরির ঘটনা ঘটেছে, ডাকাতির ঘটনা ঘটেছে, গুলি হয়েছে, এখন আবার জঙ্গি ধরা পড়লো। এখানকার নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তার গাফিলতি আছে এটা, এবং এমন একটা জায়গা কলকাতার দিকে, আপনার দুর্গাপুর, যেদিকে খুশি পালিয়ে যাওয়ার রাস্তাটা খুব বিশাল। সিকিউরিটি গুলো শুধু পোশাকে সিকিউরিটি, তারা তো আমাদের মতনই মানুষ। তাদের সামনে একটা যদি বন্দুকও ধরে, তাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। তাদের না আছে কোনো প্রশিক্ষণ, না কোনো ব্যবস্থা, তারা শুধু পাহারা দিতে পারবে।